নমস্কার সকলকে, আপনাদের স্বাগত জানাই শনপাপড়ি অফিসিয়ালের নতুন নিবেদন কৌতুক ক্রনিকেলে। আজকে আপনাদের শোনাতে চলেছি প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার। প্রেমেন্দ্র মিত্র জন্ম 4 সেপ্টেম্বর 1904 খ্রিস্টাব্দে, মৃত্যু 3রা মে 1988 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন কল্লোল যুগের একজন বহুমুখী প্রতিভার বাঙালি কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক এবং চিত্র পরিচালক। বাংলা সাহিত্যে তাঁর সৃষ্ট জনপ্রিয় চরিত্রগুলি হল ঘনাদা, পরাশর বর্মা, মেজকর্তা এবং মামাবাবু। আজকের গল্পটি আমরা শ্রোতাদের সুবিধার্থে কিছুটা নিজেদের মতো করে ভাষার পরিবর্তন করেছি। আজকের গল্পে থাকছে মণিদার চরিত্রে সুজয়, সুভাষের চরিত্রে সম্বুদ্ধ, দীপুর চরিত্রে শ্রীজীব, যামিনীর চরিত্রে দিয়া, বৃদ্ধার চরিত্রে সিজা। গল্পের সূত্রধার ও পর্ব পরিচালনায় সম্বুদ্ধ। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প তেলেনাপোতা আবিষ্কার। কোনো এক সপ্তাহের শনি বা মঙ্গলবার, সম্ভবত মঙ্গলবারে যোগাযোগ হলে আপনারাও তেলেনাপোতা আবিষ্কার করতে পারেন। অর্থাৎ কাজে কর্মে মানুষের ভিড়ে হাঁপিয়ে উঠবার পর যদি হঠাৎ 2 দিনের জন্য ছুটি পাওয়া যায় তাহলে তো বলাই বাহুল্য। এই তো সেদিন আমার বাড়িতে সান্ধ্যকালীন আড্ডার মাঝে মণি হঠাৎ বলে উঠল, যাক বাবা, বেশ কয়েকদিনের জন্য নিশ্চিন্ত হওয়া গেল। এই 2 দিন কোথাও ঘুরে আসলে কেমন হয়? তা মন্দ হয় না, তবে কোথায় যাওয়া যায় বলতো? সেই নিয়ে তুই চিন্তা করিস না, যেখানে নিয়ে যাব সেখানে তুই কখনো যাসনি। আরে বাস, তা কি নাম সে জায়গা শুনি? এখন বলবো না, গিয়েই বুঝতে পারবি। তবে জায়গাটা আমার দেশের বাড়ি, খুব জনবহুল নয়, তবে জল হাওয়াও মন্দ নয়। তুই তো মাছ ধরতে পছন্দ করিস, জানিস তো সেখানে পৃথিবীর সব থেকে সরলতম মাছেরা তাদের জলজীবনের প্রথম বড়শিতে হৃদয়বিদ্ধ হওয়ার জন্যে অপেক্ষা করে রয়েছে। তাই নাকি? তাহলে আর দেরি কেন, কালকেই রওনা দেওয়া যাক, কি বলিস? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আজকে উঠি। হ্যাঁ, তুই কালকে সন্ধে নাগাদ দীপুকে নিয়ে বাস স্ট্যান্ডে চলে যাস, আমি না হয় ওখানে আগের থেকেই থাকবো। মাছ ধরার নেশাটা আমার সেই ছোট্টবেলা থেকে। অগত্যা না বলতে পারলাম না কিছুতেই। বন্ধু আমার অত্যন্ত দুর্বল স্থানে ফুসলানির অনুপ্রবেশ করেছে বলে কথা। ফলে পরের দিন বিকেল বিকেল আরেক বন্ধুকে নিয়ে এসে বাস স্ট্যান্ডে পৌঁছলাম। সে অবশ্য মাছ ধরবার ব্যাপারে তেমন উৎসাহী না হলেও ব্যাটা খালি নাক ডেকে ঘুম দিতেই পারে। খানিকক্ষণ পরে 3 উজবুকে মিলে বিকেলের এই পরন্তরোধী জিনিসপত্র ও মানুষে পরিপূর্ণ একটি বাসে চেপে রাস্তার ঝাঁকুনি ও তার সাথে মানুষের অজস্র গুঁতো খেতে খেতে ভাদ্রের এই চটচটে অসহ্যকর গরমে 2 ঘন্টার মধ্যেই আমাদের গন্তব্যে এসে পৌঁছলাম। আমাদের নামিয়ে দিয়ে ভিড় বাসটির সামনে নিচু জলার ওপরের সাঁকো দিয়ে ঘর ঘর আওয়াজ করতে করতে সামনের পথের বাঁকে মিলিয়ে গেল। এদিকে সূর্য এখনও না ডুবলেও চারিপাশ ক্রমশ অন্ধকারাচ্ছন্ন হয়ে এসেছে। কি বিচ্ছিরি গন্ধ রে বাবা, নিশ্চয়ই পচা জলাটা থেকেই আসছে। কি অদ্ভুত জায়গা রে বাবা, আশেপাশে কোনো জনমানবই নেই। মনে হয় যেন পাখিরাও এই জায়গা সবাই পরিত্যাগ করে চলে গেছে। বাপরে কি মশা, দাঁড়ানো যাচ্ছে না। উফ, কি মশা রে! আলো ফুরিয়ে আসছে, এবার তাড়াতাড়ি হাঁটা দে। কোথায় যাব ভাই? সামনে তো জলা জঙ্গল, একটু অপেক্ষা কর, কোনো গাড়ি পেলেও পেতে পারি। আরে তুই না বকে তাড়াতাড়ি একটু পা চালা না। আমরা আর কথা না বাড়িয়ে পা চালাতে শুরু করলাম। খানিক বাদে একে অপরের মুখও এই ঘনায়মান অন্ধকারে ভালো করে স্পষ্ট বোঝাও যাচ্ছে না। তার উপর দিয়ে এই মশাদের কর্কশ ঐক্যতানার কামড়ে অস্বস্তিটা পুরো মাথা চাড়া দিয়ে উঠেছিল। ভাই একটু সহ্য করে নে, এই তো চলেই এসছি প্রায়। আমার না হয় মাছ ধরার বাতিক আছে, তবে এই দুজনের এখানে আসার যে কি অভিসন্ধি তা আমি এখন অব্দি বুঝে উঠতে পারলাম না। আমি ভাবতে লাগলাম যদি আবার বড় রাস্তায় উঠে কোনো বাহনের খোঁজ করা যেত
বড্ড ভালো হতো। মনের মধ্যে এভাবেই 7-5 ভাবছি, হঠাৎ কানে একটা শ্রুতি বিস্ময়কর আওয়াজ এলো। মনে হচ্ছে জঙ্গল থেকে কে যেন এক অমানসিক কান্না নিংড়ে নিংড়ে বার করছে। মনটা বড় চঞ্চল হয়ে উঠল। কিছুক্ষণ অপেক্ষার পর খেয়াল করলাম আবছা অন্ধকারে ক্ষীণ একটা আলো দুলতে দুলতে এদিকেই আসছে। স্পষ্ট হতে বুঝলাম একটা গরুর গাড়ি মন্থর গতিতে সামনে এসে দাঁড়ালো। বাবা, সংস্করণটিকে দেখে মনে হচ্ছে যেন পাতালের কোনো বামনের দেশ থেকে উঠে এসেছে এক্ষুনি। এই যে পেন নাম হয় দাদা বাবুরা, সাবধানে উঠি পড়েন দেখিনি। হ্যাঁ এই তো, এই চল রে উঠি এবার একে একে, এই সাবধানে দেখে দেখে ওঠ। বৃথা বাক্য ব্যয় না করে আমরা গাড়ির ছৌয়ের মধ্যে গিয়ে আশ্রয় নিলাম। কিন্তু ছৌটি এতটাই ছোট, 3 জনে কোনোভাবে সেখানে ধরা সম্ভবই নয়। তার উপর দিয়ে তো জিনিসপত্র আছেই। আরে মনি, একটু সরে বস, অনেক জায়গা আছে। এবার কি কোলে উঠবি আমার? হ্যাঁ তেরিকা, কোথায় সরবো আমি? তুই নিচে দেখ, পাশে আমার দেখ, কোনো জায়গা আছে বসার? এভাবেই খানিকক্ষণ আধশোয়া আধবসা অবস্থায় বিস্মিত হয়ে বাইরের দিকে তাকিয়ে দেখলাম ঘন অন্ধকার অরণ্য যেন সংকীর্ণ একটা সুড়ঙ্গের মতো পথ সামনে একটু একটু করে উন্মোচন করে দিচ্ছে। মনে হলো কালো অন্ধকারের দেয়াল বুঝি অভেদ্য, কিন্তু তবুও গরুর গাড়িটি তার ধীর মন্থর গতিতে সামনে এগিয়ে চলল। মনে হচ্ছে পরিচিত পৃথিবীকে অনেক দূরে কোথাও যেন ফেলে এসেছি। চারিপাশে এক অনুভূতিহীন কুয়াশাময় জগৎ, সময় যেখানে স্তব্ধ, স্রোতহীন। এভাবেই বসে থাকতে থাকতে কখন যে তন্দ্রা লেগে এসেছে তা টেরই পাইনি। হুঁশ ফিরল একটা কর্কশ আওয়াজে। দেখলাম গাড়ির গাড়োয়ান ক্যানিস্তার বাজাচ্ছে। তাকে কারণটা জিজ্ঞেস করতেই সে মুচকি হেসে বলল, এগে ওই শালার বাঘ খেদাইতে বাজাচ্ছি বাবু। এখানে বাঘ আছে? বাঘ মানে সীতা বাঘ দাদা বাবু। নিতান্ত ক্ষুধা না থাকলেই এই ক্যানেস্তারা বাজাইয়াই ওরে তফাৎ রাখার পক্ষে যথেষ্ট। মহানগরী থেকে মাত্র 30 মাইল দূরে বাঘ? কি বলছো, ও কি সম্ভব? আকাশে তখন কৃষ্ণপক্ষের বিলম্বিত খসিত চাঁদ বোধহয় উঠে এসেছে। তারই স্মিত আবছা আলোয় বিশাল সব মৌন প্রহরীরা যেন গাড়ির দুপাশে সরে সরে যাচ্ছে। প্রাচীন সেসব অট্টালিকার ধ্বংসাবশেষে কোথাও একটা থাম, কোথাও একটা দৌড়ির খিলান, আর কোথাও বা মন্দিরের ভগ্নাংশ। মহাকালের কাছে সাক্ষ্য দেওয়ার ব্যর্থ আশায় তারা সবাই দাঁড়িয়ে রয়েছে। এ কোথায় আনলি রে মনি? মনে হচ্ছে যেন জীবন্ত পৃথিবী ছাড়িয়ে কোনো এক আদিম প্রেতপুরীতে এসে উঠেছি। এই কি ব্যাপার বলতো? আশেপাশে তো বাড়ি ঘর তোর কেউ থাকে না নাকি এখানে? না থাকতো, তবে বহু যুগ আগে। তারপরে ম্যালেরিয়া মহামারীতে সারা গ্রাম শ্মশান হয়ে গেল, আর যারা যারা ছিল তারা বালিশ কম্বল নিয়ে রাতারাতি পালিয়ে গিয়েছিল। রাত তখন কটা ঠিক জানি না, কিন্তু এখানে যেন মনে হচ্ছে রাত ফুরাতেই চায় না। নিবিড় অনাদি অনন্ত স্তব্ধতায় সব কিছু নিমগ্ন হয়ে এসেছে। ঠিক যেমনটা জাদুঘরে নানা প্রাণীদেহ আরকের মধ্যে থাকে। 2-3 মোড় ঘুরে গরুর গাড়িটি এক জায়গায় এসে থামল। হাত পাগুলোকে নানা জায়গা থেকে কোনো রকমে তুলে কাঠের পুতুলের মতো আড়ষ্টভাবে নামলাম সবাই। একটা বিচ্ছিরি কটু গন্ধ তখন থেকেই যেন নাকে আসছে। বুঝলাম সেটা পাশের পুকুরের পানা পচার গন্ধ। আধস্পষ্ট চাঁদের আলোয় দেখলাম একটি বিশাল জীর্ণকায় অট্টালিকার সামনে এসে দাঁড়িয়েছি। তার ভাঙা ছাদ, ধসে পড়া দেওয়াল ও চক্ষুহীন কোটের মতো পাল্লাহীন জানলা নিয়ে চাঁদের বিরুদ্ধে যেন একাই দুর্গ প্রাকারের মতো দাঁড়িয়ে রয়েছে। এরই একটা ঘরে আমাদের সকলের থাকার ব্যবস্থা করা হয়েছে। উফ, বহুদিন বাদে কোনো মানুষের পায়ের চিহ্ন এই বাড়িতে পড়লো। ওই তোরা সাবধানে আয় রে, দেখে আসিস, নইলে আবার এই অন্ধকারে হোঁচট খেতে পারিস। ঘরদোরের যা অবস্থা, একটু পরিষ্কার না করলেই নয়। আর না না, তার আর কোনো দরকার নেই, গাড়োয়ান আগেই সব করে রেখেছে। এখন চ বিছানাটা পেতে রাতের খাওয়া দাওয়াটা সেরে ফেলি। কিছুক্ষণ বাদে
গাড়ির গাড়োয়ান কোত্থেকে একটা ভাঙা লণ্ঠন আর এক কলসি জল রেখে দিয়ে গেল আমাদের জন্য। আমরা শতরঞ্জিটা পাতিয়েই রাতের খাওয়াটা বেশ ভালোভাবেই সেরে ফেললাম। ঘরটা পরিষ্কার করলেও তার অধিকাংশ জায়গাতেই এখনও ঝুল ও ধুলোয় ছেয়ে রয়েছে। চারিদিকে কেমন একটা অদ্ভুত ভ্যাপসা গন্ধ ঘুরে বেড়াচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে মণি তার পানের বাক্সটা থেকে একটা মিষ্টি পান বার করে বেশ আরাম করে মহানন্দে চেবোতে লাগলো। কে সুভাষ, একটা মিষ্টি পান চলবে নাকি? উফ বাপরে, না রে ভাই, তুই খা। তা কেমন লাগছে জায়গাখানা? বেশ মনোরম না? তা মনোরম বটে, তবে এই ম্যালেরিয়া দেবীর অদ্বিতীয় বাহনদের জন্য কতক্ষণ যে থাকবে ঠিক বলা যাচ্ছে না। যাই হোক, তোরা ঘুমো, আমি একটু ছাদ থেকে ঘুরে আসছি বরং। সাবধানে যা ভাই, সিঁড়িগুলো কিন্তু এখানে দুর্বল আছে, একটু দেখে হাঁটিস। হ্যাঁ, নিচতলার অসহ্যকর ভ্যাপসা গরম আর মশাদের কামড়ের হাত থেকে ক্ষণিকের রেহাই পেতেই ছাদের মুক্ত বাতাসে এসে দাঁড়ালাম। দেখলাম অধিকাংশ জায়গাতেই আলিশা ভেঙে ধূলিসাৎ হয়েছে। ফাটলে ফাটলে অরণ্যের পঞ্চম বাহিনী তার ষড়যন্ত্রের শিকড় চালিয়ে ভেতর থেকে এই বাড়িটির ধ্বংসের কাজ অনেকখানি এগিয়ে রেখেছে। তবুও যেন এই কৃষ্ণপক্ষের ক্ষীণ চাঁদের আলোয় চারিপাশ বেশ মনোরম লাগতে লাগলো। খানিকক্ষণ এভাবেই চেয়ে থাকতে থাকতে টের পেতে লাগলাম এই মায়াবেষ্টিত মৃত্যুপুরীর কোনো এক গোপন গহ্বরে বন্দিনী রাজকুমারী সোনার কাঠি ও রূপোর কাঠি পাশে নিয়ে যুগান্তরের গাঢ় তন্দ্রায় অচেতন হয়ে রয়েছে। হঠাৎ সামনে দূরে রাস্তার ওপাশে ওই ভগ্নস্তূপের কোনো একটা ঘর থেকে ক্ষীণ একটা আলোর রেখা চোখে পড়ল, আর সেই আলোর রেখা আড়াল করে কোনো এক রহস্যময় ছায়ামূর্তি সেখানে এসে দাঁড়িয়েছে। কেন জানি না গাটা একটু ছমছম করে উঠল। মুহূর্তের মধ্যেই সেই ক্ষীণ আলো আর সেই ছায়ামূর্তিকে আর দেখা গেল না। এটা আমি আবার কি দেখলাম? না 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 না, এ হয়তো আমারই মনের ভুল। অপরিচিত জায়গায় এসেছি, কি দেখতে না কি দেখেছি কে জানে। অগত্যা নিজেকেই বিদ্রুপ করতে লাগলাম। যাই, বরং একটু শুয়েই পড়ি, কাল সকালে ব্যাপারটা ভেবে দেখা যাবে। ঘটি ঘটি পায়ে নিচের ঘরে এসে দেখলাম দুই উজবুকে নাক ডেকে অঘরে ঘুমোচ্ছে। ওদের পাশেই কোনোভাবে একটু শরীর আটানোর মতো জায়গা নিয়ে ময়লা শতরঞ্জিটা টেনে ঘুমিয়ে পড়লাম। রাতটা বেশ নির্বিঘ্নেই কাটল। পরদিন ঘুম ভাঙল ভাঙা জানলাটার ফাটল ভেদ করে আসা প্রাণবন্ত দিনের আলোয়। যাক, এই রাতের দেশেও তাহলে সকালের দেখা পাওয়া যায়। শরীরটা বেশ ফুরফুরে লাগছে, চারিদিকে পাখিদের কলতানে ভরে উঠেছে। তারপর মুখ হাত ধুয়ে সেই কাজে মনোনিবেশ করলাম যে উদ্দেশ্যে আমার এখানে আসা। চটজলদি করে বড়শি ও বাদবাকি সরঞ্জাম নিয়ে শ্যাওলা মাখা ভাঙাঘাটের একধারে বেশ পরিপাটি করে বসলাম। গুড়িপানার সবুজ জলের মধ্যে মাছেদের উদ্দেশ্য করে নৈবেদ্য সহ বড়শিটা নামিয়ে দিয়ে অধীর আগ্রহে বসে রইলাম। আস্তে আস্তে বেলা বাড়তে লাগলো। ওপাশে ঝুঁকে পড়া একটা বাঁশের ডগা থেকে একটা মাছরাঙা পাখি হয়তো আমায় নিয়ে ঠাট্টা করবার ভঙ্গিতেই পুকুরের জলে ঝাঁপিয়ে সার্থক শিকারের উল্লাসেই আবার বাঁশের ডগায় গিয়ে বসল। কোত্থেকে যেন একটা মোটা লম্বা সাপ ঘাটের কোনো এক ফাটল দিয়ে ধীর অচঞ্চল গতিতে পুকুরে সাঁতার কেটে ওপার হয়ে চলে গেল। টোটো ফোরিং পাল্লা দিয়ে পাতলা কাঁচের মতো পাখা নেড়ে আমার ফাতনার ওপরেই এসে বসল। থেকে থেকেই উদাস ঘুঘুর ডাকে কেন জানি না কেমন যেন আনমনা হয়ে যেতে লাগলাম। হঠাৎ জলের শব্দে চমক ভাঙল। ঘাড় ফিরিয়ে দেখলাম একটা মেয়ে পেতলের একটা ঝকঝকে ঘড়ায় পুকুরের পানা ঢেউ দিয়ে সরিয়ে জল ভরছে। মেয়েটির চোখে কৌতূহল আছে, তবে গতিবিধিতে সলজ্জ আড়ষ্টতা নেই। মুখ তুলে সে যেন আমার দিকেই তাকালো। তার মুখের সেই শান্ত করুণ গাম্ভীর্য দেখে মনে হলো জীবনের সুদীর্ঘ নির্মম পথ সে যেন পার হয়ে এসেছে।
তার ক্ষীণ দীর্ঘ অপুষ্ট শরীর দেখলে বোঝা যায় কৈশোর পেরিয়ে সদ্য যৌবনে পা দিয়েছে। কলসি নিয়ে যাওয়ার সময় সে আচমকা আমার দিকে ফিরে তাকিয়ে বলল, বসে আছেন কেন? টান দিন বড়শিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো, এই যা। সে কণ্ঠ এমনই শান্ত মধুর ও গম্ভীর যে আপনা থেকেই অপরিচিত ভাবটা কেটে গেল। তাকে দেখা মাত্রই সময়টা কেমন যেন থমকে গিয়েছিল। ফলে এই অন্যমনস্কতায় মাঝ যে কখন নৈবেদ্য খেয়ে আমায় ফাঁকি দিয়ে পালিয়েছে টেরই পাইনি। মেয়েটিও মুখ ফিরিয়ে শান্ত ধীর পদে ঘাট ছেড়ে চলে গেল, কিন্তু মনে হলো মুখ ফেরাবার চকিত মুহূর্তে একটু যেন দীপ্ত হাসির আভাস সেই শান্ত করুণ মুখে খেলে গিয়েছিল। সত্যিই তো, ভাবতে অবাক লাগে এই জনহীন ঘুমের দেশে এমন কাউকেও দেখতে পাবো। পুকুর ঘাটের সেই নির্জনতা আমার আর কিছুতেই যেতেই চাইছে না। ইস, এত দূরে আশা করে আসলাম, তবু একটা মাছ বড়শিতে কাটতে পারলাম না। তাই একসময় হতাশ হয়ে সরঞ্জাম নিয়ে ঘরের দিকে এগোতে লাগলাম। সেখানে পৌঁছেই দেখি বেশ জোর কদমেই কোনো বিষয় নিয়ে রঙ্গ তামাশা চলছে। ব্যাপারটা বুঝতে পেরে অতঃপর খানিকটা বোকার মতোই জিজ্ঞেস করে উঠলাম, কি আমায় নিয়ে আলোচনা হচ্ছে বুঝি? আরে সুভাষ, আয় আয় আয়। বলছি কটা পুঁটি গাঁথলি বড়শিতে? না মানে বলার মতো তো। আরে বন্ধু আমার মাছ ধরতে যে মাছ রাখা ধরে ফেলেছে বোধহয়। ছিপে কটা উঠলো কাকা? তা ধরতে পারিনি তো কি হয়েছে, তবু চেষ্টা তো করেছি। সেই তো আশা বাবদ পান খাচ্ছিস আর নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিস। আমি কি তোদের মতো অকর্মার ঠিকই নাকি? কেন, তোদের এসব কে বললো? কে বলবে আবার? এই তো জামিনী নিজের চোখে দেখে এলো যে। জামিনী? সেইটা আবার কি? আরে যেই মেয়েটাকে তুই পুকুর ঘাটে দেখে, তার বললাম না। তোরা আবার শুরু করলি তো আমার সাথে। আরে আরে চড়ছিস কেন? ওরা আসলে আমাদেরই আত্মীয়। আর হ্যাঁ, মনে রাখবি আজ দুপুরে কিন্তু আমাদের ওদের বাড়িতেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। এইবার ব্যাপারটা বুঝতে আর অসুবিধা রইল না। কাল রাতে তাহলে ওই ভগ্নস্তূপে যা ছায়ামূর্তি দেখেছিলাম সেটা তাহলে জামিনী? দিনের আলোয় যা শ্রীহীন জীর্ণতা আমায় এত বিস্মিত করল, রাতের মায়াবরণ সরে গিয়ে তার নগ্ন ধ্বংসমূর্তি এত যে কুৎসিত হতে পারে আমি ভাবতেও পারছি না। ঘণ্টাখানেক বাদে আমরা দুপুরের খাওয়া দাওয়া সারতে জামিনীর বাড়িতে গিয়ে উঠলাম। আয়োজন যৎসামান্য, তবে তার যত্ন সহকারে আপ্যায়ন মুগ্ধ করবার মতো। ভালো করে খাবেন সবাই। আর একটু দেব? এই না না না, আমার আর লাগবে না। খা রে পাগলা, খা, এত লজ্জা করতে নেই। সেই তখন থেকে ঘ্যান ঘ্যান করে যাচ্ছিস, চুপচাপ খা না। যামিনীকে দেখলে বোঝা যায় যে এই জনহীন লোকালয়ের সমস্ত মৌন বেদনা যেন তার মুখেই এসে ছায়া ফেলেছে। তার দৃষ্টি যেন গম্ভীর এক ক্লান্তির অতলতায় নিমগ্ন। একদিন যেন সেই ধ্বংসস্তূপেই বিলীন হয়ে যাবে সে ধীরে ধীরে। আমাদের পরিবেশন করবার সময় মাঝে মধ্যেই তাকে একটু চঞ্চল ও উদ্বিগ্ন দেখালো। ওপরতলার কোনো এক ঘর থেকে খ্যানখ্যানে একটা গলা যেন কাউকে ডাকছে। মা যামিনী, একটু ওপরের ঘরে আয় মা। যাই মা। যামিনী বাইরে চলে গেল। প্রত্যেকবার ফিরে আসার সঙ্গে সঙ্গেই তার মুখে যেন বেদনার ছাপ আরও বেশি গভীর হয়ে উঠছে, আর সেই সঙ্গেই কেমন একটা অসহায় অস্থিরতা তার চোখে মুখে ফুটে উঠেছে। আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে দাওয়ার উপর রাখা চৌকিতে বসে আড্ডা মারতে লাগলাম। হঠাৎ যামিনী দরজার কাছে এসে একটু কাতর কণ্ঠে মণিকে ডাকল। একটু শুনে যাও না মণিদা। হ্যাঁ রে, বল। মা তো কিছুতেই শুনতে চাইছেন না। তোমাদের আসার খবর পাওয়া অবধি কি যে অস্থির হয়ে উঠেছে, কি বলবো। ওহ, আবার সেই খেয়াল এখনো? কি নিরঞ্জন এসেছে ভাবছেন বুঝি? হ্যাঁ, কেবলই বলছে সে নিশ্চয়ই এসেছে, শুধু লজ্জায় আমার সাথে দেখা করতে চাইছে না। ডেকে দে ওকে। কেন তুই বারবার আমার কাছে এড়িয়ে যাচ্ছিস? আমি যে এখন কি করব কিছুই বুঝতে পারছি না মণিদা। অন্ধ হয়ে যাওয়ার পর থেকে মা আজকাল ভীষণই ধৈর্য হারিয়ে ফেলেছে। কোনো কথা বোঝালে বোঝে না।
মাঝে মধ্যে রেগে মাথা খুঁড়ে এমন সব কাণ্ড করে বসে, তখন তার প্রাণ বাঁচানো দায় হয়ে ওঠে। তো বড়ই মুশকিল দেখছি। চোখ থাকলে তাও না হয় দেখিয়ে দিতাম যে এদের মধ্যে যারা এসছে তারা কেউই নিরঞ্জন নয়। তুমি একবারটি চলো না মনিদা আমার সাথে, যদি কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে একটু ঠান্ডা করা যায়। আচ্ছা আচ্ছা, তুই যা, এখন আমি দেখছি কি করা যায়। মা যামিনী, আচ্ছা জ্বালা হয়েছে, যা হোক। বুড়ির হাত পা পড়ে গেছে, চোখ নেই, তবুও বুড়ি পণ করে বসে আছে, কিছুতেই মরবে না। এই কি হয়েছে রে? কি আর ব্যাপার, নিরঞ্জন বলে ওই কোন এক দুঃসম্পর্কের বোনপোর সাথে ছেলেবেলায় যামিনী সম্বন্ধ উনি ঠিক করেছিলেন। বছর চারেক আগেও ওর ছোকরা এসে ওনাকে কথা দিয়ে গেছিল যে বিদেশ থেকে ফিরে এসে ওর মেয়েকে সে বিয়ে করে নিয়ে যাবে। সেই থেকে বুড়ি এই অজগরপুরীর মধ্যে বসে বৃথা আশায় দিন গুনছে। আচ্ছা, নিরঞ্জন কি এখনো বিদেশ থেকে ফেরেনি? আরে সে বিদেশে গিয়েছিলই বা কবে যে ফিরে আসবে? দিব্যি তো ছেলে বউ নিয়ে সংসার করছে। নেহাত বুড়ি নাছোড়বান্ধা, তাই তাকে ধাপ্পা দিয়ে গেছে। এমন ঘুটে কুড়ুনি মেয়েকে বিয়ে করতে যেন তার দায় পড়েছে। কিন্তু সে কথা আর তাকে বলবে কে? বললে বিশ্বাস করতে চায় না, আর বিশ্বাস করলেই এখনই দম ছুটে অক্কা। কে অযথা এসবে ভাগিদার হবে বলতো? যামিনী কি নিরঞ্জনের কথা জানে? তা জানে, তবে মায়ের কাছে বলবার তো উপায় নেই। যাই, কর্মভোগ সেরে আসি। দাঁড়া, আমিও যাব তোর সাথে। তুইও যাবি? কেন, কোনো আপত্তি আছে গেলে? না না, আপত্তি কিছু নেই। যাবি যখন বলছিস চল তাহলে। মনি একটু বিমূঢ়ভাবেই আমায় পথ দেখিয়ে নিয়ে যেতে লাগলো। সংকীর্ণ অন্ধকার ভাঙা সিঁড়ি পেরিয়ে যে ঘরটায় এসে পৌঁছলাম, মনে হলো ওপরে নয়, মাটির তলার কোনো সুড়ঙ্গে বুঝি তার স্থান। বাইর থেকে এসে প্রথম সব কিছুই কেমন যেন ঝাপসা ঠেকতে লাগলো। ঘরের মধ্যে একটাই মাত্র জানলা, সেটাও আবার বন্ধ। দেখলাম প্রায় ঘর জোড়া একটি ভাঙা তক্তপোষে ছেঁড়া কাঁথা জড়িয়ে একটি শীর্ণ কঙ্কালসার মূর্তি শুয়ে রয়েছে। তক্তপোষের এক পাশে যামিনী পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আমাদের পায়ের শব্দ শুনেই হয়তো সেই কঙ্কালের মধ্যেও যেন চাঞ্চল্য দেখা গেল। কে বাবা, নিরঞ্জন এলি? অভাগী মাসিকে এতদিনে মনে পড়লো বাবা? তুই আসবি বলেই যে প্রাণটা আমার গলায় এসে আটকে ছিল। কিছুতেই নিশ্চিন্ত হয়ে মরতে পারছিলাম না। এবার তো আর অমন করে পালাবি না বাবা? মনে কি যেন একটা বলতে যাচ্ছিল, তাকে থামিয়ে দিয়েই অকস্মাৎ বলে উঠলাম, না মাসিমা, আর পালাবো না। আমি জানতাম তুই না এসে পারবি না, তাই তো এই প্রেতপুরি পাড়া দিয়ে এখনো দিন গুনছি। বৃদ্ধা এতগুলি কথা বলে একটু হাঁপালেন। চকিতে একবার যামিনীর দিকে চোখ বুলিয়ে নিয়ে যেন মনে হলো বাইরের কঠিন মুখোশের অন্তরালে তার মধ্যেও যেন কোথাও কি ধীরে ধীরে গলে যাচ্ছে। ভাগ্য ও জীবনের বিরুদ্ধে গভীর হতাশার উপাদানে তৈরি এক সুদৃঢ় শপথের ভিত্তি আলগা হয়ে যেতে আর বুঝি বেশি দেরি নেই। বৃদ্ধা আবারও বললেন, যামিনীকে নিয়ে তুই সুখী হবি বাবা। আমার নিজের মেয়ে বলে বলছি না, এমন মেয়ে সত্যিই আর হয় না। শোকে তাপে বুড়ো হয়ে মাথার ঠিক নেই। দিন রাত কিটকিট করে যে মেয়েটাকে কত যন্ত্রণা দিই তা কি আমি জানি না? তবুও ওর মুখে রা শব্দও নেই। এই শ্মশানের দেশে 10টা বাড়ি খুঁজলেও একটা পুরুষ মেলে না। আর আমার মতো ঘাটের মরা শুধু ভাঙা ইট আঁকড়ে এখানে সেখানে ঢুকছে। এরই মধ্যে একাধারে মেয়ে পুরুষে কি না করছে। যামিনীকে তুই নিবি তো বাবা? তোর শেষ কথা না পেলে আমি যে শান্তিতে মরতেও পারবো না। একান্ত ইচ্ছে থাকা সত্ত্বেও চোখ তুলে একবারও তাকাবার সাহস হলো না। কিছুতেই যেন নিজের চোখের জল আর আটকাতেই পারলাম না। নিজেকে একটু সামলে নিয়ে ধরা ধরা গলায় জবাব দিলাম, আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা, আমার কথার আর নড়চড় হবে না। আমরা সকলে ফিরে এলাম। তারপর সেই মন খারাপ করা বিকেলবেলায় কালকে সেই গরুর গাড়িটা আবার দরজার সামনে এসে দাঁড়ালো। আমরা সবাই সেখানে গিয়ে চেপে বসলাম। যাওয়ার ঠিক আগের মুহূর্তেই গাড়ির কাছে এসে
সেই করুণ দুটো চোখে তাকিয়ে যামিনী আমায় বলল, আপনার ছিপটিপ সব পড়ে রইল যে। থাক না, এবার পারিনি তো কি হয়েছে, তেরেনাপোতার মাছ আমাকে বারে বারে ফাঁকি দিতে পারবে না। আচ্ছা, আসছি তাহলে, ভালো থেকো। গাড়ি আবারও চলতে শুরু করলো। যামিনীও মুখ ফিরিয়ে নিল না, ঠোঁট থেকে নয়, মনে হলো যেন তার চোখের ভেতর থেকে মধুর একটা সকৃতজ্ঞ হাসি শরতের শুভ্র মেঘের মতন আমার হৃদয়ের দিগন্ত স্নিগ্ধ করে ভেসে গেল। কবে কোন 100-150 বছর আগে প্রথম ম্যালেরিয়ার মড়কের এক দুর্বার বন্যার তেরেনাপোতাকে চলমান জীবন্ত জগৎ থেকে এই বিস্মৃতিবিহীন প্রান্তে ভাসিয়ে এনে ফেলেছিল, বন্ধুরা সেই নিয়ে আলোচনা করতে লাগলো। আমার কানে যেন সেই সব কথা আর পৌঁছলই না। গাড়ির সেই সংকীর্ণতায় আমার আর যেন কোনো অস্বস্তি হলো না। তার চাকার সেই একঘেয়ে কাঁদুনি আমার আর কর্কশ লাগলো না। শুধুই আপন মনের হৃদস্পন্দনে একটা কথাই বারবার ধ্বনিত হতে লাগলো, ফিরে আসবো, ফিরে আসবো। মহানগরের জনাকীর্ণ আলোকোজ্জ্বল রাজপথে যখন এসে পৌঁছলাম, তখন মনে মনে তেরেনাপোতার স্মৃতি সুদূর অথচ অতি অন্তরঙ্গ একটি তারার মতো এখনো উজ্জ্বল হয়ে আছে। ছোটখাটো ব্যস্ততায় বেশ কয়েকটা দিন এভাবেই কেটে গেল। কখন যে মনের আকাশে একটু একটু করে কুয়াশা জমেছে বুঝতেই পারিনি। সেই গ্রামের ফেলে আসা স্মৃতি যেন আমাকে বারবার অস্থির করে তুলছে। তারপর যেদিন সমস্ত ব্যস্ততা কাটিয়ে সেখানে ফিরে যাবার প্রস্তুতি নিচ্ছি, সেদিন হঠাৎ মাথার যন্ত্রণা ও শীতের কাঁপুনিতে কাহিল হয়ে পড়তে হলো। থার্মোমিটারের পারদ জানালো 105 ডিগ্রি জ্বর। ডাক্তারবাবু এসে বললেন, বলছি ম্যালেরিয়াটা কোথা থেকে বাগালেন মশাই? বোঝো কাণ্ড। সত্যি কি আর বলি বলুন তো। এভাবেই জ্বরের ঘরে আচ্ছন্ন থেকে সপ্তাহখানিক কেটে গেল। তারপর একদিন অত্যন্ত দুর্বল শরীরে যখন বাইরের বারান্দাটায় এসে বসলাম, তখন বুঝতে পারলাম নিজের অজ্ঞাতসারেই দেহ ও মনের অনেকখানি ধোয়া মোছা ইতিমধ্যে হয়ে গিয়েছে। আস্ত যাওয়া একটা তারার মতো তেরেনাপোতার স্মৃতি যেন ঝাপসা একটা স্বপ্নের মতো বলে মনে হলো। সত্যি তেরেনাপোতা বলেও যেন কোথাও কিচ্ছু নেই। গম্ভীর কঠিন যার মুখ আর দৃষ্টি যার সুদূর ও করুণ, ধ্বংসপুরী ছায়ার মতো যামিনীও হয়তো আমারই কোনো দুর্বল মুহূর্তের অবাস্তব কুয়াশাময় কল্পনা মাত্র। একবার ক্ষণিকের জন্য আবিষ্কৃত হয়েই যেন আবার চিরন্তন রাত্রির অতলতায় নিমগ্ন হয়ে গেল। এতক্ষণ আপনারা শুনছিলেন প্রেমেন্দ্র মিত্রের তেরেনাপোতা আবিষ্কার। এই গল্পের প্রধান চরিত্রে অভিনয় করেছে সুজয় চক্রবর্তী, সম্বুদ্ধ দাস, শ্রীজীব শর্মা, সৃজা ঘোষ এবং দিয়া চক্রবর্তী। আগামী পর্বে এইরকমই একটি মনোগ্রাহী গল্প নিয়ে আবার হাজির হবে কৌতুক ক্রনিকলস। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন। আর হ্যাঁ, সব কথার শেষ কথা, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।